ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের নেতানিয়াহুকে হত্যার হুমকি, আইআরজিসির যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ দাবি। اصطلاح نجات ارتش آمریکا که در قالب عملیات فریب و فرار فوری به بهانه نجات خلبان هواپیمای ساقط شده خود در یک فرودگاه متروکه در جنوب اصفهان 24 ঘন্টার মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলের হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে তেহরান। আইআরজিসি বলছে তাদের নিশানা এখন নেতানিয়াহু। এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপা নিউজ এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালিয়েছে। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। কুয়েতে আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে কয়েক ডজন সামরিক উড়োজাহাজ ও কয়েকশো কমান্ডো অংশ নেন বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এসব হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, এই ধরনের হামলা শুধু সামরিক নয়, বরং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং তা যুদ্ধাপরাধের উস্কানি হিসেবেই বিবেচিত হতে পারে। মার্কিন ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এদিকে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন রাইট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্টার সানডেতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 39 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে রাজধানী বৈরুতের একটি গ্রামে আক্রমণ চালালে সেখানেও হতাহত হন অনেকে। এদিকে সমুদ্র উপকূলে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও ইসরায়েলি বাহিনীর হামলার কথা অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজার মতো ধ্বংসযজ্ঞ থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে কূটনৈতিক সমাধান জরুরি। ইয়েমেন থেকে ধেয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে আবারও কেঁপে উঠল ইসরায়েল। এবার হাউথি বিদ্রোহীদের নিশানায় তেল আবিবের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার খবরের মাঝেই রহস্যময় এক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে ছড়িয়ে পড়ে রাসায়নিক আতঙ্ক। মুহূর্তেই জনশূন্য করে ফেলা হয় গোটা বিমানবন্দর এলাকা।
ইসরায়েলের অন্যতম প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হানা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানান, ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে। জাভা এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় হাউথি বিদ্রোহীর এমন সাঁড়াশি অভিযানে নিরাপত্তা শঙ্কায় পড়েছে নেতানিয়াহু প্রশাসন। হামলার খবরের মধ্যেই বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজকে কেন্দ্র করে তৈরি হয় চরম নাটকীয়তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ানেট নিউজ জানিয়েছে, হঠাৎ করেই একটি পরিত্যক্ত প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। এরপরই অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাসায়নিক হামলার আশঙ্কায় বিমানবন্দরে দায়িত্বরত সব কর্মীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে চলছে কড়া পর্যবেক্ষণ। ওই প্যাকেজের ভেতরে কোনো প্রাণঘাতী রাসায়নিক পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। হাউথি বিদ্রোহীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা আর বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে এখন এক চরম অস্থিরতা বিরাজ করছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে। ইয়েমেনি যোদ্ধাদের দাবি আর রাসায়নিক আতঙ্ক দুই মিলে বেন গুরিয়ন এখন যেন এক আতঙ্কের জনপদ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে প্রতিক্রিয়া জানান তারা। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার নিজ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দেন। ইরানকে দেয়া নিজের আলটিমেটামের দিন, সময় ও ক্ষণ সুনির্দিষ্ট করে দেন ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে না দিলে এদিন তেহরানে বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে সব একসঙ্গে ঘটবে। এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেন, যা শেষ হওয়ার পথে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, এ ধরনের ভাষা ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্পাহানের আকাশে মার্কিন দম্ভের পতন। নিখোঁজ ক্রু উদ্ধারের অভিযানে নেমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালে আটকা পড়ল যুক্তরাষ্ট্রের C-130 পরিবহন বিমান ও দুটি আধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার। তেহরানের এই দাবি মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় ওয়াশিংটনের শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক স্থাপনা শহর ইস্পাহানে এখন কেবলই ধ্বংসস্তূপ আর তেহরানের বিজয়ের উল্লাস। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আকাশে মার্কিন সামরিক শক্তিতে বড় ধরনের আঘাত হানার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বাহিনী একটি বেপরোয়া অভিযান চালাতে গেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে তারা। তেহরানের দাবি অনুযায়ী একটি C-130 পরিবহন বিমান এবং দুটি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত বিমান ও হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিধ্বস্ত যানের ছবি প্রকাশ করে ওই ঘটনাকে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের শত্রুতামূলক অভিযান নস্যাৎ করতেই তাদের এই পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, কিন্তু একের পর এক মার্কিন বিমান ধ্বংসের এই ঘটনা সেই দাবিকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়েছে। এই ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের পর পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। নিখোঁজ ক্রু উদ্ধারের করুণ পরিণতি এখন মার্কিন বাহিনীর জন্য এক বড় অস্বস্তি, আর ইরানের জন্য শক্তির নতুন মহড়া। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে এবার স্যাটেলাইট চিত্র প্রকাশে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অনুরোধে যুদ্ধ কবলিত অঞ্চলের ছবি প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্যাটেলাইট ভিত্তিক তথ্য সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও এমন পদক্ষেপের কারণে সংঘাতপূর্ণ এলাকার নির্ভুল তথ্য পাওয়া সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য আরও কঠিন হয়ে পড়ল। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জেরে অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য। অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে আইআরজিসি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাও কুলিয়ে উঠতে পারছে না মিসাইল প্রতিহত করতে। চলমান যুদ্ধে সব পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য সেসব চিত্র প্রকাশে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ অনুরোধে স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষক ও তথ্য সেবাদানকারী মার্কিন কোম্পানি প্ল্যানেট ল্যাবস তাদের উচ্চমানের ছবি প্রকাশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর ফলে ইরান এবং এর আশপাশের সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশপথের রিয়েল টাইম বা তাৎক্ষণিক স্যাটেলাইট চিত্র এখন আর আগের মতো সহজে মিলবে না। প্ল্যানেট ল্যাবস জানিয়েছে এখন থেকে তারা ম্যানেজড অ্যাক্সেস মডেলে কাজ করবে, অর্থাৎ বিশেষ জরুরি বা জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়া সংঘাতপূর্ণ এলাকার কোনো ছবি প্রকাশ করা হবে না। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পুরো ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় রাষ্ট্রসমূহ। সাধারণত প্ল্যানেট ল্যাবসের ছবিগুলো সংবাদ মাধ্যম ও গবেষকরা কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেয়ে থাকেন। তবে বর্তমান নীতিমালার কারণে ভেন্টরের মতো অন্যান্য বড় স্যাটেলাইট সেবাদাতারাও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা কিংবা বৈদেশিক নীতির স্বার্থে যে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিকে তথ্য প্রকাশে বাধা দেওয়ার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, শত্রুপক্ষ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে সামরিক স্থাপনা বা রাডার সাইট টার্গেট করতে না পারে, সেজন্যই এই গোপনীয়তা। প্ল্যানেট ল্যাবস আরও জানিয়েছে, সংঘাত শেষ না হওয়া পর্যন্ত তাদের এই বিশেষ নীতিমালা বহাল থাকবে। যদিও এমন পদক্ষেপের কারণে যুদ্ধের মাঠের প্রকৃত চিত্র যাচাই করা সংবাদকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাশ্চাত্যের একের পর এক হুমকি আর ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও অটল অবস্থানে তেহরান। শাহজাহান ধ্বংসের বিলবোর্ড আর পারস্য উপসাগরকে শত্রুর বধ্যভূমি বানানোর ঘোষণা ইরান জুড়ে। সাধারণ নাগরিকদের কণ্ঠে আজ শুধুই আত্মমর্যাদার প্রতিরোধের গান। আধুনিক সমরাস্ত্র আর অদম্য সাহসে ইরান বুঝিয়ে দিচ্ছে কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুর কাছে মাথা নত করার দেশ এটি নয়। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব আর রণকৌশল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় দুর্গ। তেহরানের প্রতিটি মোড়ে এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে প্রতিরোধের প্রতিচ্ছবি। বিলবোর্ডগুলোতে ধরা পড়ছে মার্কিন সামরিক শক্তির পরাজয়ের দৃশ্য। সোমবারের তথাকথিত ডেডলাইন নিয়ে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়, বরং নিজেদের আকাশ আর সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সামরিক বাহিনী। সাধারণ মানুষ মনে করেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই, আর এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা আমাদের অবকাঠামো ধ্বংসের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে আগলে রাখতে জানি। ইরান কোনো সাধারণ দেশ নয়, যে কেউ এসে তা দখল করে নেবে। আমাদের দেশপ্রেম আর আধুনিক প্রতিরোধের সামনে যে কোনো বিদেশি আগ্রাসন ধুলোয় মিশে যেতে বাধ্য। যুদ্ধের ডামাডোলে ইরান যে কেবল সামরিকভাবে শ্রেষ্ঠত্ব তা নয়, বরং স্নায়ুযুদ্ধেও তারা বিশ্বকে পথ দেখাচ্ছে। যদিও অনেকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু দেশের স্বার্থে দাঁতভাঙা জবাব দেওয়ার মানসিকতা তেহরানের ঘরে ঘরে। জ্বালানি ক্ষেত্র কিংবা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে হাত দেওয়া হোক না কেন, ইরানের পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। দেশটির সংবাদপত্রগুলোতে আজ কেবল একটি সুর, শত্রু যদি এক পা বাড়ায় তবে ইরান তাকে 10 পা পিছিয়ে দিতে সক্ষম। যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, তবে বিষয়টা এমন নয় যে সবকিছু হামলার মাধ্যমেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা কূটনৈতিক পথে এগিয়ে গিয়ে সমস্যার সমাধান করি। আমরা চাই না তারা আমাদের সব ধ্বংস করে দিক বা আমরাও তাদের ক্ষতি করি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে পারস্য উপসাগর তাদের নিজস্ব শিকার ভূমি। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি আর ড্রোন মিসাইল প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তেহরান এক মুহূর্ত ভাববে না। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব টেবিলে থাকলেও ইরান তার শক্তির জায়গা থেকে এক চুলও নড়ছে না। তেহরানের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢাকা থাকলেও মানুষের হৃদয়ে কেবল নিজেদের শ্রেষ্ঠত্ব আর স্বাধীনতার জয়গান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনায় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসনের সামরিক শ্রেষ্ঠত্বের বার্তা। মার্কিন আকাশযানে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ শক্তির ধারণায় চরম আঘাত বলেও মনে করেন অনেক বিশ্লেষক। জনসমর্থন কমার মাঝেই নতুন করে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর।
যেখানে যুদ্ধের খরচ আর ঝুঁকি এখন আরও স্পষ্ট। ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বিষয়টি। একদিনের ব্যবধানে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনার পর খোদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরাই প্রশ্ন তুলেছেন, সম্প্রতি ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প যে দাবি করেছেন তা কতটুকু সত্য। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের আকাশে পেন্টাগনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও বলেন ইরান কিছুই করতে পারবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি উল্টে দিচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র এখনও সামরিকভাবে প্রভাবশালী হলেও এ ধরনের ঘটনা তাদের ঝুঁকি ও সীমাবদ্ধতাকে সামনে আনছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ্য শক্তির ধারণায় চরম আঘাত বলেও মনে করেন তারা। রাজনৈতিকভাবেও বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠছে। মার্কিন জনগণের বড় অংশ এরই মধ্যে যুদ্ধ নিয়ে সন্দিহান, বিশেষ করে তেলের দাম বৃদ্ধি ও হরমুজ প্রণালী ঘিরে অর্থনৈতিক প্রভাবের কারণে দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে। এ অবস্থায় সামরিক সাফল্যের দাবি প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রশাসনের ওপর চাপ আরও বাড়ছে। সব মিলিয়ে ইরানের আকাশে অপ্রতিরোধ্য শক্তির যে চিত্র তুলে ধরা হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা নড়বড়ে করে দিয়েছে। যুদ্ধের ময়দানে বাস্তবতা ও রাজনৈতিক বার্তার এই ফারাকই এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের 763টি স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। হতাহতের শিকার হয়েছেন স্বাস্থ্যসেবা কর্মীরাও। জরুরি সরঞ্জাম থেকে গবেষণাগার, সব ক্ষেত্রেই স্পষ্ট হামলার ক্ষত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই একের পর এক লক্ষ্যবস্তু করা হয় বেসামরিক এলাকা। প্রথম দফার বিমান হামলায় মিনাবে মেয়েদের একটি স্কুলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ব্যবসা স্থাপনার পাশাপাশি হামলা চালানো হয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জরুরি পরিষেবায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে দেশজুড়ে 763টি স্কুলে হামলা চালানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় হাজারো বেসামরিক এলাকা। 22,000-এর বেশি বাণিজ্যিক স্থাপনা এবং 322টি স্বাস্থ্য ও মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। 18টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সহ 20টি রেড ক্রিসেন্ট স্থাপনায় হামলার কথাও জানানো হয়। জরুরি সরঞ্জাম সহ 3টি হেলিকপ্টার, 46টি অ্যাম্বুলেন্স এবং 48টি জরুরি পরিষেবা দেয়া যানবাহনের ক্ষতি হয়েছে। হামলার শিকার হয়েছেন জরুরি সেবাকর্মীরাও। রেড ক্রিসেন্টের 4 সদস্য সহ 2 জন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। হতাহতের শিকার হয়েছেন মেডিকেল কর্মীরাও। লক্ষ্যবস্তু হয়েছে পেট্রোকেমিক্যাল স্থাপনা, সীমান্ত ব্যবসা টার্মিনাল, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা সহ অসংখ্য বেসামরিক মানুষের ঘরবাড়ি। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাবে ইতালিতে জ্বালানির পাশাপাশি দাম বেড়েছে খাদ্যপণ্যের। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপে মন্দার আশঙ্কাও করছেন বিশ্লেষকেরা। এদিকে মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত ইতিবাচক। ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্টোরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা 5 থেকে 15 ভাগ। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিবহন খরচ বেড়েছে, তাতে করে জিনিসপত্রের দামও বেড়েছে। এই প্রভাব ইটালি সহ বাংলাদেশেও পড়ছে। আগে যে জিনিসগুলো আমরা 100 ইউরোতে কিনতাম, এখন এটা 120 ইউরোর মতো লাগতেছে। তো এই প্রভাবটা দেখা গেছে আমাদের ইনকাম সোর্স তো ওইরকম বাড়তেছে না, তো এটার প্রভাবটা আমাদের ফ্যামিলি সবাই আমরা ভোগ করতেছি। যুদ্ধ না থামে তাইলে আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগতভাবে আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা যারা বিদেশ প্রবাসে আছে আমাদের জন্য ক্ষতিকর। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে হামাস। গাজায় থামছেই না নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় রোববার উপত্যকাটির জাফা স্ট্রিট এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। গেল সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে হামাস প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় নিরস্ত্রীকরণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র জানান, ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি জোর করে তোলার চেষ্টা গ্রহণযোগ্য নয়। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরকে চুক্তি ভঙ্গের জন্য দোষারোপ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 700 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে একই সময়ে তাদের 4 সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি প্রায় 1200 মানুষ নিহত হন। এরপর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘ এই সংঘাতে দুর্ভিক্ষ, ধ্বংস আর বাস্তুচ্যুত হওয়ার ঘটনা গাজাকে মানবিক সংকটে ফেলেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেন প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের ড্রোন বাহিনী রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলের নুরসি তেল শোধনাগারে হামলা চালায়। পাশাপাশি বাল্টিক সাগরের প্রিমোর্স্ক বন্দরেও হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি আয় কমাতে এই ধরনের আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। তবে লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের 19টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। প্রথমে পাইপলাইনে ক্ষতির কথা বলা হলেও পরে তা অস্বীকার করে মস্কো। তবে একটি জ্বালানি ট্যাঙ্কে শার্পনেলের আঘাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা স্বীকার করেছে দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে এবং মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে বলেও মত তাদের। এদিকে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। দেশ দুটি নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারে ইউক্রেন তার কৃষিপণ্য সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইতালির উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশি সহ অন্তত 32 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও অনেকে। উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রোববার একটি ছোট নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। দাতব্য সংস্থা মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস অ্যান্ড সি ওয়াচ জানায়, উদ্ধারের পর তাদের সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসন প্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই বৈরী আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। যুক্তরাষ্ট্রে নির্বাচনী স্বচ্ছতার নামে নতুন করে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তার ভোটার তালিকা সংগ্রহ, নাগরিকত্ব যাচাই এবং সম্ভাব্য অনাগরিক ভোটার খোঁজার উদ্যোগ ঘিরে বাড়ছে বিতর্ক। সমালোচকদের আশঙ্কা, এই প্রক্রিয়া ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দেওয়া হতে পারে। 2026-এর মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নতুন করে আস্থা সংকট তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে।
নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নতুন নির্বাহী আদেশ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মধ্যে একটি চুক্তির মাধ্যমে রাজ্যগুলোর ভোটার তালিকা যাচাই করা হবে নাগরিকত্ব ডাটাবেজ দিয়ে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত সেফ প্রোগ্রামটি আগেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে। তবু প্রশাসন বলছে এটি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি। রাজ্যগুলোর উপর চাপ বাড়াতে নতুন কৌশলও বিবেচনায় নিয়েছে প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি অনুদানের সঙ্গে ভোটার তালিকা শেয়ার করার শর্ত জুড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ডেটা শেয়ার না করলে বড় অঙ্কের ফান্ড হারাতে পারে রাজ্যগুলো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয়নি, তবু এতে ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। একই সঙ্গে ভোটার ডেটা বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে নতুনভাবে নিযুক্ত প্রসিকিউটরদের। তাদের কাজ হবে ভোটার তালিকায় সম্ভাব্য অনাগরিক শনাক্ত করা। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডেটা বিশ্লেষণ সহজেই ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে। ভুল পদ্ধতিতে বিশ্লেষণ করলে বৈধ নাগরিকদেরও অনাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ থাকে, যা ভোটাধিকার হরণ করতে পারে। সমালোচকদের মতে এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা আশঙ্কা করছেন কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা নিয়ন্ত্রণের চেষ্টা সংবিধান বিরোধী এবং এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোট নিশ্চিত করা হবে। তবে এর মধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণার প্রথম দিনে তৃণমূলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে তৃণমূলকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া ইস্যুতে মোদীর পদত্যাগ করা উচিত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থীদের হয়ে কোচবিহারের রাসমেলা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই দফাতেই বিজেপি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের লড়াইয়ে সফল হতে পারেনি। সেই বাস্তবতা সামনে রেখেই এবারও রাসমেলা মাঠ থেকেই দলের 294 জন প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। 2021 সালে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বিজেপিকে বেশি সমর্থন দিয়েছিল। এবারও সেই উত্তরবঙ্গকেই ঘাঁটি করে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়লেন মোদী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের জঙ্গলরাজ কায়েম করা সন্ত্রাসীদের একে একে ধরা হবে। टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি পাল্টা আক্রমণ করেছেন। মুর্শিদাবাদে নির্বাচনী সভা থেকে মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচন কমিশন বেছে বেছে নাম বাদ দিচ্ছে। 2024 সালে যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরই নাম যদি বাদ দেওয়া হয় তাহলে আপনারও পদত্যাগ করা উচিত। শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী, সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, ঘেচু করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2021 সালের চেয়েও এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ও তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিজেপি যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায়। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যদিও অনেকের মতে মমতা ম্যাজিকই এখনো তৃণমূলের শেষ ভরসা। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে, আরও বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু এই কোথাও গিয়ে মানুষ ভোট কাটাকাটি এবং মমতা ম্যাজিক, মমতাদি রয়েছেন, এইটা যতদিন থাকবে ততদিন তৃণমূলের ভোট ব্যাংকটা থাকবে। কমিশন যে রোলটা প্লে করছে এটা তো অমানবিক, এবং এটা যদি সত্যি কথা আপনি আমার জিজ্ঞেস করেন, এটা একেবারেই হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে।
2021 সালে 215টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেলেও তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 4.5%। যদিও বিজেপি সেইবার 77টি আসনে জয় পেয়েছিল। এবার বিজেপি 170 আসনের লক্ষ্য নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সেই 4.5% ভোটের ব্যবধান কমাতে চাইছে। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে মমতার ভোট ব্যাংক বলে পরিচিত সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে বিজেপি সেই ব্যবধান পূরণের চেষ্টা করছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে উল্টে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 মে পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভারতের হিমাচল প্রদেশের সোঝা এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গাড়িটিতে 2 শিশুসহ মোট 22 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। বাকি 18 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় ধস নেমেছে কিউবার পর্যটন খাতে। জ্বালানি সংকটে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্পেও। বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে অনেক প্রতিষ্ঠান। এতে কাজ হারিয়ে বিপাকে হাজারো পরিবার। এক সময়ের প্রাণবন্ত শহর কিউবার হাভানা এখন প্রায় ফাঁকা। পর্যটকের অভাবে অলস সময় পার করছেন চালকরা। আগে দিনে 4টি ট্রিপ পাওয়া গেলেও এখন একটি মেলাও ভার। আগের মতো আর নেই। বর্তমান পরিস্থিতির কারণে পর্যটক উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় কিউবার পর্যটন খাত মারাত্মক সংকটে পড়েছে। জ্বালানি সংকটে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এতে পর্যটকের আনাগোনা কমেছে কিউবায়। চরম বিপাকে পড়েছেন এই খাতের সঙ্গে যুক্ত হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসাও। হস্তশিল্প থেকে শুরু করে রেস্তোরাঁ, সবখানেই বিক্রি কমে গেছে। অনেক ক্ষেত্রে হোটেল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন অস্থিরতা এবং ভ্রমণ সতর্কতা সব মিলিয়ে পর্যটকদের কাছে গন্তব্য হিসেবে আকর্ষণ হারাচ্ছে কিউবা। এটি এমন একটি স্থান যা আন্তর্জাতিক পর্যটনের ওপর নির্ভরশীল। ফ্লাইট স্থগিত হওয়া, জ্বালানি বিনিয়োগের সমস্যা এবং চলমান এই সংকটের নানা জটিলতার ফলে স্বাভাবিকভাবেই পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। সরকারি পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারিতে কিউবায় আন্তর্জাতিক পর্যটক এসেছে মাত্র 70,000-এর কিছু বেশি, যা আগের বছরের তুলনায় 50%-রও কম। এই পতন দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সরবরাহে বাধা, সরবরাহ চেইন ভেঙে পড়া এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটি চক্র তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ কিউবানদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্ববাজারে জ্বালানি সংকটের মুখে বদলে যাচ্ছে গাড়ির সমীকরণ। খরচ বাঁচাতে পোল্যান্ডে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। একই সঙ্গে সৌর প্যানেলের মাধ্যমে চার্জিং সুবিধা থাকায় বাস্তব হয়ে উঠছে ফ্রি ড্রাইভিং ধারণা। অর্থনীতিবিদরা বলছেন, এটি ইউরোপের জ্বালানি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন আনছে। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বাধার মুখে পড়ে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, যা সরাসরি আঘাত হানে পরিবহন ব্যবস্থায়। বিশ্বের অন্যান্য দেশের মতো এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ পোল্যান্ডেও। জ্বালানির উচ্চমূল্য খরচ বাড়িয়েছে সাধারণ মানুষের, যা বদলে দিচ্ছে গাড়ি ব্যবহারের সমীকরণ। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেকে। দেশটিতে ক্রমেই প্রসারিত হচ্ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা। ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। খরচের দিক থেকে পার্থক্যের দিকটিও স্পষ্ট। যে খরচে একটি বৈদ্যুতিক গাড়ি প্রায় 370 কিলোমিটার চলতে পারে, সেখানে একই খরচে পেট্রোল বা ডিজেলের গাড়ি চলতে পারে মাত্র 100 কিলোমিটারের মতো। এই বিশাল ব্যবধানই ক্রেতাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। অনেকে আবার নিজেদের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করে গাড়ি চার্জ দিচ্ছেন, ফলে বিদ্যুৎ খরচও প্রায় শূন্যে নেমে এসেছে। এতে করে ফ্রি ড্রাইভিং এর ধারণা বাস্তব হয়ে উঠছে, যা বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে।
গাড়ি চালানোর জন্য এটাই আমার কাছে সবচেয়ে সস্তা উপায়, কারণ আমার সোলার প্যানেল রয়েছে। তাই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাকে কোনো খরচ করতে হয় না। আমি প্রায় বিনামূল্যেই গাড়ি চালাতে পারি। ডিলারদের মতে মার্চ থেকে আবার বিক্রি বাড়তে শুরু করেছে এসব গাড়ির। আগামীতে এই প্রবণতা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ইউরোপের জ্বালানি ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন আনছে, যেখানে জীবাশ্ম জ্বালানির গাড়ি থেকে সরে এসে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক ও পরিবেশ বান্ধব বিকল্পের দিকে ঝুঁকছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। শিল্প আর সাহিত্যের নগরী প্যারিসে এখন বসন্তের ছোঁয়া। চেরি ফুল আর নানা রঙের টিউলিপের রঙিন আভায় ছেয়ে গেছে চারপাশ। প্রকৃতিতে যেন জেগে উঠেছে প্রাণের নবজাগরণ। এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শহরের বাগানগুলোতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। প্রকৃতির এই রঙিন ছোঁয়ায় সবার মন থেকে দূর হোক বিষাদের ছায়া, এমনটাই প্রত্যাশা কবি ও সাহিত্যিকদের। ফ্রান্স থেকে বসন্তের সেই সৌন্দর্যের খানিকটা জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এখন বসন্তের মায়াবী ঋতু। শীতের দূষরতা পেরিয়ে চারপাশ জেগে উঠেছে রং আর সুবাসে। ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, এজন্য এক জীবন্ত চিত্রপট। যদিও এ সময়টায় হালকা উষ্ণতার প্রত্যাশা থাকে, তবুও প্রকৃতি দেখাচ্ছে তার চিরচেনা বৈচিত্র্য। কখনো জলমলে রোদ, আবার হঠাৎ বৃষ্টি, কখনো উষ্ণতা, আবার মুহূর্তেই শীতল হাওয়া। এই বৈপরীত্যেই বসন্তের আলাদা সৌন্দর্য। প্যারিসের বাগানগুলোতে রঙের উৎসব। হালকা গোলাপি আর সাদা চেরি ফুলের কমল সৌন্দর্যের পাশে নজর কাটছে নানা রঙের টিউলিপ। প্রকৃতি প্রেমীরাও মুগ্ধ হয়ে উপভোগ করছেন বসন্তের সৌন্দর্য। প্রকৃতি বসন্ত আসার আগেই নানান রঙে সজ্জিত হয়ে ওঠে। যেখানে গাছে একটা পাতাও থাকে না শীতকালে, বসন্ত আসার আগেই বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে পৃথিবী। সেই দৃশ্য দেখার জন্যই পার্কে পার্কে মিছিল চলে মানুষের। কবি সাহিত্যিকরা বলছেন, বসন্তের এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও ছুঁয়ে যায়। জীবনের ক্লান্তি বলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এত সুন্দর একটি পরিবেশ, বসন্তরাজ, আমাদের ঋতুরাজ বসন্তের মধ্যে যে এত সুন্দর ফুল, পাখি, গান, প্রকৃতি, এত ভালো লাগা, মনের আনন্দে শুধু এগুলো উপভোগ করা। স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ফুলের বাগানে ভিড় করছেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও। প্যারিস শিল্প আর সাহিত্যের শহর, বসন্তের জন্য নতুন করে প্রাণ ফিরে পায়। চেরি আর টিউলিপের রঙিন ছোঁয়ায় শহরের বাগানগুলো এখন ভরে উঠেছে, যার সৌন্দর্য উপভোগ করতে এখন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বসন্তের এই রঙিন আবহ সবার মন থেকে বিষাদ দূর করুক, এটাই প্রত্যাশা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। জাপানে এখন পুরো দমে চলছে বসন্তকাল, আর এই সময়টাতে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। টোকিওর বিভিন্ন পার্ক জুড়ে ফুটে উঠেছে সাকুরা, টিউলিপ ও নেমোফিলা ফুল। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার পর্যটক। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর পার্কগুলোতে বসন্তের রং যেন এক জীবন্ত ক্যানভাস রূপে ধরা দিয়েছে। সাকুরার গোলাপি আভা, টিউলিপের লাল হলুদ উজ্জ্বল রং আর নেমোফিলার নীল ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে সকাল থেকে ভিড় করেন হাজার হাজার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে দেখছেন, আবার কেউ পরিবার বন্ধুদের সঙ্গে গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন। এই মিলন মেলায় জাপানের ঐতিহ্যবাহী হানামি সংস্কৃতির বাস্তব প্রতিচ্ছবি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো বদলে যায় নতুন এক রূপে। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে গাছপালা ও পার্কের চারপাশ। তৈরি হয় উৎসব মুখর আবহ। সারি সারি জাপানিজ ঐতিহ্যবাহী খাবারের স্টল, যেখানে তাকোয়াকি, ইয়াকিতরি সহ নানা স্ট্রিট ফুড নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। কর্মব্যস্ত দিনের শেষে মানুষ এখানে এসে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং উপভোগ করছেন বসন্তের এই বিশেষ আয়োজন। অ্যাজ ইউজুয়াল এখন তো সাকুরা টাইম, সো যেহেতু স্প্রিং স্টার্ট হয়েছে, আমি অফিস শেষ করে জাস্ট বিকালে আমার ওয়াইফকে নিয়ে আসলাম ঘুরতে। কোথাও চলছে ওপেন কনসার্ট, যেখানে স্থানীয় শিল্পীদের লাইভ পারফরমেন্সে মুখর হয়ে উঠেছে পরিবেশ। আবার কোথাও দর্শনার্থীদের আনন্দঘন আড্ডা। নদীর তীর কিংবা পার্কের খোলা জায়গাগুলো যেন হয়ে উঠেছে এক একটি মিলন মেলা। আলোকসজ্জা, সঙ্গীত আর ফুলের সৌন্দর্যের সমন্বয়ে টোকিওর বসন্ত যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। বসন্তের নরম হাওয়ায় যেন গোলাপি স্বপ্নের চাদরে মোড়ানো টোকিও।
আর সেই স্বপ্নের সবচেয়ে রঙিন অধ্যায় ফুটে উঠেছে টোকিওর উয়েনোর সাকুরা গাছে, যা দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। জাপানের উয়েনো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। চীনের সাংহাইয়ে চেরি ফুলে ভরে উঠেছে পার্ক ও উদ্যান। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড় করছেন পর্যটকরা। ফুল দেখার সঙ্গে সঙ্গে চলছে মজার খাবার খাওয়া। রাতেও থাকছে চোখ ধাঁধানো আয়োজন। সব মিলিয়ে চীনের অর্থনীতি এখন চাঙ্গা বলে মনে করছেন ব্যবসায়ীরা। চীনের সাংহাই শহরের চেনশান বোটানিক্যাল গার্ডেন এবং গুচুন পার্ক এখন চেরি ফুলে ভরে গেছে। মার্চে অস্বাভাবিক ঠান্ডার কারণে ফুল ফোটায় দেরি হলেও গাছ জুড়ে সাদা গোলাপি রঙের ছটা ছড়িয়ে পড়েছে। 1500 মিটার দীর্ঘ চেরি ব্লসম দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। উদ্যান কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে 50% বেশি ফুল ফুটেছে এবং আগামী এক সপ্তাহই থাকবে সবচেয়ে ভালো সময়। 5 এপ্রিলের কিংবিং উৎসব ঘিরে ধরা হচ্ছে পিক সিজন, ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিদেশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই সময়টাতে। আমি অনেকদিন ধরেই চেরি ফুল দেখার অপেক্ষায় ছিলাম। রোদে ঝলমল করা এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম রোমান্টিক আর স্বপ্নের মতো। শুধু ফুল দেখা নয়, এই মৌসুমকে ঘিরে তৈরি হয়েছে নানা আকর্ষণ। থিমভিত্তিক বাজার, চেরি ফুলের আদলে বিশেষ খাবার, এমনকি রাতের বেলা আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন মাত্রা যোগ করেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও গতি আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্প সময়ের এই চেরি ফুলের মৌসুমে আমরা ভোক্তার জন্য আরো বেশি সুযোগ তৈরি করতে চাই, যাতে ফুল ভিত্তিক পর্যটন অর্থনীতি চাঙ্গা করা যায়। চীনের চেরি ফুল সাধারণত সাকুরা নামে পরিচিত। বসন্তের অন্যতম আকর্ষণ এবং সাংস্কৃতিকভাবে গভীর অর্থ বহন করে থাকে এই ফুল। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই সময় চীনের বিভিন্ন শহরে ভিড় করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বকাপের দল নির্বাচনে অনেকটা কার্লো অ্যানচেলত্তির পথেই হাঁটছেন লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার স্পেশাল 26-এ থাকতে হলে পারফরমেন্স থাকতে হবে একদম আপ টু দ্য মার্ক। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছেন দলে জায়গা পেতে হলে অবশ্যই হতে হবে টিম ম্যান। কাতার বিশ্বকাপে ফেভারিট ছিল আর্জেন্টিনা, কিন্তু ছিল না হট ফেভারিটের তালিকায়। ব্রাজিল আর্জেন্টিনার মতো দলগুলো অটোমেটিক যেমন ফেভারিটের তালিকায় থাকে, অনেকটা সেই রকম মেসি ডি মারিয়া বাদে মোটামুটি মাঝারি মানের একটা দল নিয়েই দেশের 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। এই ম্যাজিক ম্যান দলকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন বলেই এসেছিল সফলতা। এবার তার সামনে বিশ্বকাপ ধরে রাখার মিশন। এজন্য পুরনো কৌশলের পাশাপাশি স্ক্যালোনি এবার হার্ড লাইনে। আর্জেন্টিনার গণমাধ্যমে খবর, বিশ্বকাপ দল গোছানোর প্রাথমিক তালিকা করা শেষ স্ক্যালোনি অ্যান্ড দ্য টিমের। এরই মধ্যে 55 জনের একটি খসড়া তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দিয়েছেন তিনি। নতুন করে যেখানে আর কারো জায়গা করার কোনো সুযোগ নেই, তবে চলবে কাটাছেঁড়া। এবং এই দল নাকি স্ক্যালোনি গুছিয়েছেন পুরোটাই প্রভাবমুক্ত হয়ে, অর্থাৎ তার স্কোয়াড সিলেকশনে হস্তক্ষেপ করার সুযোগ নেই এএফের কোনো বড় কর্তার। বিশ্বের বিভিন্ন লিগে চষে বেরিয়ে এই দল গুছিয়েছে এএফএ টিম ম্যানেজমেন্ট, যেখানে তারুণ্যের ছড়াছড়ি। আর্জেন্টিনার গণমাধ্যমে ইঙ্গিত আছে বেশ কিছু প্রতিভাবান নতুন মুখ, তাদের সঙ্গে অভিজ্ঞতা তো আছেনই, তবে নামের ভারে কারো টিকে যাওয়ার সম্ভাবনা নেই। হাতে যে সময়টুকু আছে তার মধ্যে পাখির চোখ দিয়ে ফুটবলারদের পরখ করে নেবে কোচিং স্টাফের সদস্যরা। স্ক্যালোনির স্পষ্ট বার্তা, বিশ্বকাপ জয়ীদের স্পেশাল 26-এ জায়গা করতে হলে পারফরমেন্স থাকতে হবে একেবারে আপ টু দ্য মার্ক। আমরা এরই মধ্যে তাদের 55 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছি। 26 জনের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের ক্ষেত্রে পারফরমেন্স সর্বোচ্চ গুরুত্ব পাবে। যারা পিছিয়ে থাকবে তাদের বাদ দেয়া হবে। সাম্প্রতিক ম্যাচগুলো ফুটবলারদের জন্য একটি সতর্কবার্তা। স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, প্রতিপক্ষকে জাজ করতে পারেন তাদের শক্তি বিবেচনা করে, আর নিজের দলের উপর তার নিয়ন্ত্রণ রিমোটের মতো। সেখানে সবচেয়ে বড় কথা তার সবার আগে হতে হবে টিম ম্যান। একক নৈপুণ্য দেখানোর সুযোগ থাকলেও খেলতে হবে দলের জন্য, সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব শেষ মুহূর্তে, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো দলের স্বার্থ। দলের ভালোর কথা বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি তালিকা মোটামুটি তৈরি করা আছে,
তবে যদি কোনো খেলোয়াড় প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারে সেটা মাথায় রেখে সিদ্ধান্ত নেব। 11 মের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন ফিফার, আর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে 30 মের মধ্যে। আভাস আছে এর সপ্তাহখানেক আগে দল ঘোষণা করে ফেলতে পারে আর্জেন্টিনা। এসএম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসি, যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ দাবি। গাজায় আবারও দখলদার বাহিনীর হামলা, 4 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মানলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানালো হামাস। এবং মোদি মমতার বাকযুদ্ধে পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচারণা। ক্ষমতায় গেলে তৃণমূলকে ছাড় দেবে না বিজেপি, মোদির পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।